জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রমে সবাইকে স্বাগত। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষে ডিজিটাল প্ল্যাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে যে শ্রেণী কার্যক্রম চলতেছে, আমি ওয়ালি আহমেদ, সহকারী অধ্যাপক, পটুয়াখালী সরকারি কলেজ পটুয়াখালী, অনার্স সেকেন্ড ইয়ারের সেকেন্ড পেপার বা 22-16-03 কোর্সের ভারতীয় মুসলমানদের ইতিহাসের দ্বিতীয় লেকচার শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে বলেছিলাম যে এই ক্লাসটি বা এই কোর্সটি ভারতে মুসলমানদের যে মুসলিম রাজত্বের ইতিহাসের দ্বিতীয় পর্যায়, এবং এই মুসলিম রাজত্বের সূচনা ঘটে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের মাধ্যমে। তো সেখানে বাবর কিভাবে ভারত জয় করেন এর প্রাসঙ্গিক দিকগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব বাবরের জীবনাবশিষ্ট অধিষ্ঠিত হন এবং তার সম্পর্কে প্রাসঙ্গিক আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হুমায়ুন, বাবরের সন্তান হুমায়ুন এবং হুমায়ুনের ক্ষমতা আরোহণের পরে শেরশাহের সাথে যে সংঘর্ষ, এই সংঘর্ষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আবার সেটা সংক্ষিপ্ত হবে যাতে সকলের বোধগম্য হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ, তো আমার পরিচয় আছে এখানে, ওয়ালি আহমেদ, সহকারী অধ্যাপক, পটুয়াখালী সরকারি কলেজ পটুয়াখালী, ইসলামী ইতিহাস সংস্কৃতি বিভাগ। তো এখানে হুমায়ুন আসলে সিংহাসনে আসেন। হুমায়ুন বাবরের সন্তান, জ্যেষ্ঠ সন্তান। মৃত্যুকালে বাবর হুমায়ুনকে সিংহাসনের অধিকারী মনোনীত করে যান। বাবর 1526 খ্রিস্টাব্দের 27 বা 26 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। বাবরের মৃত্যুর 3 দিন পর 1526 খ্রিস্টাব্দের 29 ডিসেম্বর হুমায়ুন দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হন। এই হুমায়ুন ছিলেন বাবরের জ্যেষ্ঠ সন্তান, এটা আমরা পূর্বে উল্লেখ করেছি। মৃত্যুকালে বাবর 4 জন সন্তান রেখে যান। এই 4 জনের একজন তো হুমায়ুন, দ্বিতীয় কামরান, হিন্দোল ও আসকারি। এবং বাবর হুমায়ুনকে তার ভ্রাতাদের সাথে সৎ ব্যবহার করা, তাদেরকে ক্ষমতার অংশীদারিত্ব করার জন্য নির্দেশ দিয়ে যান। এটা অন্তিম উপদেশ দিয়ে যান। এই উপদেশ হুমায়ুন রক্ষা করেছিলেন। হুমায়ুন মাত্র 23 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন এবং হুমায়ুনের প্রকৃত নাম মূলত নাসির উদ্দিন। তো হুমায়ুন, আমাদের এখানে দেখতে পাচ্ছ, হুমায়ুনের প্রকৃত নাম নাসির উদ্দিন। 1530 খ্রিস্টাব্দে 29 ডিসেম্বর হুমায়ুন সিংহাসনে আরোহণকালে হুমায়ুনের বয়স ছিল মাত্র 23 বছর। বাবরের 4 সন্তান হুমায়ুন, কামরান, হিন্দোল, আসকারি। পিতার অন্তিম উপদেশ মতো হুমায়ুন তার অপর 3 ভ্রাতাকে সাম্রাজ্যের ক্ষমতার অংশীদারি করেছিলেন এবং সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে তাদেরকে দায়িত্ব, যেমন কামরানকে কাবুল, কান্দাহারের দায়িত্ব দিয়েছিলেন। আসকারিকে সম্বলের দায়িত্ব দিয়েছিলেন বা অম্বলের দায়িত্ব দিয়েছিলেন। তারপরে হিন্দোলকে দিয়েছিলেন, সাম্রাজ্যের এক অংশের দায়িত্ব দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত হুমায়ুনের সিংহাসন আরোহণ কণ্টকাকীর্ণ ছিল। তার সিংহাসন আরোহণের পর হুমায়ুন সহজ সরল রাজনৈতিক জীবনটা মূলত সহজ সরল হয় না, কিন্তু হুমায়ুন রাজনৈতিক জীবনে সরলতা অবলম্বন করেছিলেন এবং সরলতা অবলম্বনের কারণে তিনি নানামুখী বাধার সম্মুখীন হয়েছিলেন। সম্রাট হুমায়ুন প্রথম যে ভ্রাতাদের সাথে তিনি সদ্ব্যবহার করেছিলেন, কিন্তু ভ্রাতারা তার সাথে সদ্ব্যবহার করেননি। ভ্রাতারা সিংহাসন লাভের জন্যই প্রতিযোগিতা শুরু করেছিলেন। তাদেরকে যে ভাগ করে দেওয়া, অনেকটাই ন্যায় বিচার ভিত্তিক যেভাবে ভাগ করে দিয়েছিলেন সাম্রাজ্য বা ক্ষমতা, তারা সেখানে সন্তুষ্ট হতে না পারে তারা বরং সামরিক প্রয়োগের মাধ্যমে আরো কিছু বিভিন্ন অঞ্চল দখল করে নিয়েছিলেন এবং হুমায়ুনকে ওইসব অঞ্চল থেকে বঞ্চিত করেছিলেন। ফলশ্রুতিতে হুমায়ুন এক রকমের পরাজয়, এটা
বাহ্যিকভাবে পরাজয় মনে করেছিলেন, কিন্তু পরাজয়ের মতোই মনে হয়েছিল। কিন্তু আসলে হুমায়ুন পিতার অন্তিম উপদেশ অনুসারে ভ্রাতাদের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হতে চান নাই, বা ভ্রাতাদের প্রতি তিনি তরবারি ধারণ করতে চান নাই, যে কারণে ভ্রাতাদের বিশৃঙ্খলা তিনি মেনে নিয়েছিলেন। এই মেনে নেওয়া তার রাজনৈতিক জীবনে একটি কাল হয়েছিল। এছাড়াও একটি কথা বলে রাখা যায়, সম্রাট বাবর যে সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন, সে সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন ইব্রাহিম লোদিকে পরাজয়। ইব্রাহিম লোদি আফগান ছিলেন। তখন ভারতের সর্বত্রই আফগান অভিজাত এবং দলপতিদের ক্ষমতা ছিল। তারা সমগ্র ভারতব্যাপী ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। ইব্রাহিম লোদির পরাজয় হয়েছিলেন, কিন্তু আফগান দলপতিদের পরাজয় হয়নি। যেহেতু হুমায়ুন বাধাগ্রস্ত হয়েছিলেন, সুতরাং আফগান দলপতিরাও মাথাচাড়া দিয়ে উঠছিলেন। এছাড়া বিভিন্ন প্রদেশ, বিশেষ করে গুজরাট প্রদেশের বাহাদুর শাহ, তিনিও হুমায়ুনের বিরোধিতা করেছিলেন ব্যাপকভাবে। এইভাবে সমগ্র সাম্রাজ্যই হুমায়ুনের বিরোধিতা তৈরি হয়েছিলেন। আর এর মধ্যে কি বলা যায়, আফগান দলপতিদের বিরোধিতা ছিল সবচেয়ে বেশি মারাত্মক। তো এই গেল হুমায়ুনের প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন তাদের একটা নাম তোমরা দেখতে পাচ্ছ। গুজরাটের সুলতান বাহাদুর শাহ, ইব্রাহিম লোদির ভ্রাতা মাহমুদ লোদি, সাসারামের জমিদার শেরশাহ। এই শেরশাহই ছিলেন হুমায়ুনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, এবং তিনি হুমায়ুনের জীবনের একটি একটি ট্র্যাজেডি নাটক তৈরি করেছিলেন শেরশাহ, যে মোগল সাম্রাজ্য নবপ্রতিষ্ঠিত মোগল সাম্রাজ্যকে তিনি ভারত থেকে বিতাড়িতই করেছিলেন। হুমায়ুনকে বিতাড়িত করেছিলেন ভারত থেকে, হুমায়ুনের ভ্রাতাদেরকেও তিনি বিতাড়িত করেছিলেন। সমগ্র ভারত তিনি দখল করে নিয়েছিলেন। তো হুমায়ুন প্রথম দিকে তার প্রতিদ্বন্দ্বীদেরকে দমন করতে গিয়ে সফলতার মুখ দেখেছিলেন। কিন্তু সফলতার মুখ দেখেও অবশেষে তিনি সাসারামের জমিদার শেরশাহের নিকট পরাজিত হন। এখন আমরা শেরশাহের একটু পরিচয় জানি। প্রথম বলছিলাম যে শেরশাহ ছিলেন আফগান শাসক, তিনি আফগান দলপতি। তার পিতার নাম ছিল হাসান সুর। তিনি সাসারামের জমিদার ছিলেন। শেরশাহের বাল্য নাম ছিল ফরিদ। আফগান জাতির সুর বংশের সন্তান ছিলেন শেরশাহ। হাসান সুর বাংলার পশ্চিমে সাসারামের জমিদার ছিলেন। একদা শেরশাহ একা একটি বাঘ মেরে ফেলার কারণে তাকে ফরিদ একা একটি বাঘ মেরে ফেলার কারণে তাকে শেরশাহ উপাধি দেওয়া হয়। এই হলো শেরশাহর পরিচয়। এখানে এভাবেই শেরশাহ পিতার মৃত্যুতে জমিদের উত্তরাধিকার হন। শেরশাহ ছিলেন একজন কি বলা যায় সফল শাসক। যদিও তিনি মুঘলদের জন্য অভিশাপ, কিন্তু ভারতের জন্য তিনি আশীর্বাদই ছিলেন। তিনি যোগ্যতা বলেই তিনি ভারতের উন্নয়ন ঘটান। তিনি ভারতের অনেক পরিবর্তন সাধন করেন। আমরা পরবর্তী ক্লাসগুলোয় দেখব যে শেরশাহর কৃতিত্ব অনেক বেশি। শেরশাহ দীর্ঘদিন ভারতের শাসক ছিলেন না, অল্প কিছুদিন ছিলেন, কিন্তু তিনি দীর্ঘদিনের কার্যাদি সমাধা করেছিলেন। শেরশাহর পিতা জমিদার ছিলেন। পিতার মৃত্যুতে শেরশাহ জমিদারের উত্তরাধিকার মনোনীত হন। এই অবস্থায় আমরা শেরশাহকে দেখতে পাই। শেরশাহ অবশেষে বিহারের সুলতান বাহার খানের মৃত্যুতে সেখানে রাজ্যের অভিভাবক নিযুক্ত হন। এরপর তিনি বাংলায় অভিযান পরিচালনা করে বাংলার শাসককে তিনি পরাজিত করেন। এই পরাজয়ের ফলশ্রুতিতে এক পর্যায়ে হুমায়ুন সংক্ষিপ্ত শেরশাহর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। হুমায়ুন এই শেরশাহর অভিযানের পূর্বে গুজরাট এবং অন্যান্য জায়গায় অভিযান পরিচালনা করেছিলেন। সেসব জায়গায় তিনি সফল হয়েছিলেন, কিন্তু স্থায়ীভাবে সফল হননি। অবশেষে শেরশাহর বিরুদ্ধে হুমায়ুন প্রাথমিক অভিযান যখন পরিচালিত, তখন শেরশাহ তার কাছে আত্মসমর্পণ করেছিলেন, তার সাথে চুক্তি করেছিলেন। কিন্তু যখন রাজ্যের বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রের জাল তৈরি হয় এবং হুমায়ুনের জন্য এক ধরনের ব্যস্ততা তৈরি হয়, তখন শেরশাহ হুমায়ুনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন। হুমায়ুন শেরশাহর উত্থানের কারণে, বিশেষ করে বিহার রাজ্যের অধিকারী হন। বাংলায় তিনি শক্তি প্রয়োগ করে বাংলার সুলতানকে তিনি পরাজিত করেন। এই অবস্থায় শেরশাহর বিরুদ্ধে 1539 খ্রিস্টাব্দে হুমায়ুন প্রথম অভিযান পরিচালনা করেন। তো শেরশাহর আর একটি যুদ্ধ আছে, সুরজগড়ের যুদ্ধে তিনি বাংলার সুলতান মাহমুদ শাহকে পরাজিত করেন। সুরজগড় সিলেট বিহারের পূর্বে একটি স্থানের নাম। এই যুদ্ধেই তিনি করেন। এইসব কারণে শেরশাহ শক্তিশালী হন। তো অবশেষে হুমায়ুন এবং শেরশাহর যে সংঘর্ষ তৈরি হয়, এখানে ওই শেরশাহর উত্থানে হুমায়ুন শঙ্কিত হন এবং শেরশাহর বিরুদ্ধে 1539 খ্রিস্টাব্দে চৌসা এবং 1540 খ্রিস্টাব্দে বিলগ্রামের যুদ্ধে অবতীর্ণ হন।
1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে যিনি হুমায়ুন চৌসার যুদ্ধে অবতীর্ণ হন, কিন্তু এই যুদ্ধে হুমায়ুন শেরশাহের নিকট পরাজিত হন। এই পরাজয়ের ফলে শেরশাহর মর্যাদা অনেক গুণে বৃদ্ধি পায়। 1540 খ্রিস্টাব্দে হুমায়ুন প্রায় 11 মাস পরে, প্রায় চৌসার যুদ্ধের 11 মাস পরে বিলগ্রামের যুদ্ধের তার মর্যাদা পুনরুদ্ধার করার জন্য বিলগ্রামের যুদ্ধে তিনি ঝাঁপিয়ে পড়েন। বিলগ্রামের যুদ্ধে তিনি অবতীর্ণ হন, সেখানেও তিনি পরাজিত হন এবং শুধু পরাজিতই হন না, কোনো রকমের জীবন বাঁচান, জীবন বাঁচাতে পারেন এবং সমগ্র ভারতব্যাপী তিনি স্থান থেকে স্থানান্তরে ঘুরে ঘুরে বেড়াইতেছিলেন। রাজ্যহারা হয়ে গেলেন। রাজ্যহারা হয়ে বিভিন্ন জায়গায় আশ্রয়ের জন্য প্রার্থনা করেন। বিভিন্ন প্রাদেশিক বা বিভিন্ন ধরনের যারা নেতৃবর্গ ছিল তাদের কাছে, তারা কেউই হুমায়ুনকে আশ্রয় দিলেন না। এমনকি তার ভ্রাতারাও তাকে আশ্রয় দিলেন না। তিনি অবশেষে পারস্য সম্রাট শাহ এর দরবারে আশ্রয় লাভ করেন। শাহ তাহমাস্প এর দরবারে। এটা মনে রাখবা তোমরা, পারস্যের কোন সম্রাটের দরবারে হুমায়ুন আশ্রয় লাভ করেন? পারস্যের শাহ তাহমাস্পের নিকট আশ্রয় লাভ করেন। তো যাই হোক, এই সময় শেরশাহ ভবঘুরে সমগ্র ভারতে, হুমায়ুন ভবঘুরে অবস্থায় সমগ্র ভারতে ঘুরে বেড়াচ্ছিলেন। এই ভবঘুরে অবস্থায় 1542 খ্রিস্টাব্দে তার যশস্বী পুত্র সম্রাট আকবর জন্ম লাভ করেন। এই এবং ছন্নছাড়া অবস্থায় যে সময় জীবন, সম্রাট আকবরের পরবর্তী ইতিহাস আমরা জানবো। সম্রাট আকবর একজন মুঘল শ্রেষ্ঠ বা ভারত শ্রেষ্ঠ শাসক ছিলেন, কিন্তু তার জন্ম হয়েছিলেন সম্রাট হুমায়ুনের চরম দুর্দিনে। ভবঘুরে অবস্থায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো যাই হোক, চৌসা এবং বিলগ্রাম উভয় যুদ্ধেই শেরশাহ হুমায়ুনকে পরাজিত করেন। হুমায়ুন পরাজিত হয়ে, এখানে দুইটা কোশ্চেন। চৌসার যুদ্ধে সংগঠিত হয় 1539 খ্রিস্টাব্দে, কনৌজের যুদ্ধে সংগঠিত হয় 1540 খ্রিস্টাব্দে। এই চ্যাপ্টারে একটা কোশ্চেন এইভাবেই হয় সাধারণত, একটা বড় কোশ্চেন হয় যে হুমায়ুন শেরশাহ সংঘর্ষ আলোচনা করে। এখানে মূলত চৌসা এবং বিলগ্রামে এই দুইটা যুদ্ধ সম্পর্কে আলোচনা করতে হয়। এই দুইটা যুদ্ধে পরপর পরাজিত হলেন। এরপরে হুমায়ুনের পরবর্তীতে কোথায় আশ্রয় নিলেন, কোথায় কিভাবে গেলেন, সে সম্পর্কে আলোচনা করতে হয়। হুমায়ুন আসলে আমরা পূর্বে উল্লেখ করেছি, রাজ্যহারা হুমায়ুন পারস্য সম্রাট শাহ তাহমাস্পের দরবারে আশ্রয় লাভ করেন এবং এরপরে শেরশাহ সমগ্র ভারতের অধিপতি হন। হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ বাংলা, বিহার, সিন্ধু, মুলতান সহ সমগ্র ভারতের অধিপতি হন এবং সমগ্র ভারতব্যাপী তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন। এবং আমরা দেখতে পাই শেরশাহ শুধু হুমায়ুনকে পরাজিত করে, তার ভাইদেরকেও তিনি পরাজিত করেন। সমগ্র ভারত তিনি নিজের দখলে নেন। এছাড়াও তিনি তার বিরুদ্ধে অন্যান্য শক্তিদেরকেও তিনি পরাজিত করেন। তো যদিও শেরশাহ 1540 খ্রিস্টাব্দে বিলগ্রামের যুদ্ধের মাধ্যমে ভারতের অধিপতি হন। 1545 খ্রিস্টাব্দে তিনি আকস্মিক গোলা বারুদের বিস্ফোরণে মারা যান। তার ক্ষমতা ছিল মাত্র 5 বছর। শেরশাহের ক্ষমতা মাত্র 5 বছর ছিল এবং এই 5 বছর, যদিও তার ক্ষমতা 5 বছর ছিল, কিন্তু কৃতিত্ব ছিল অনেক বেশি। তার 5 বছরের কর্ম অন্য যেকোনো মধ্যযুগের ভারতের সম্রাটকেই হার মানাবে। এমনকি অনেক দীর্ঘ সময়ব্যাপী শাসকরাও, তারাও এত কৃতিত্ব অর্জন করতে পারেননি যতটা শেরশাহ কৃতিত্ব অর্জন করেছিলেন। অনেক ঐতিহাসিক বলেন যে শেরশাহর মাত্র 5 বছর শাসন ক্ষমতা, যদি এটা তারা এই 5 বছর শাসনে অনেক সংস্কার করেন। ভারতের অনেক কি বলে জঙ্গলাকীর্ণ অবস্থাকে তিনি পরিষ্কার করেন। ভারতে একটি নতুন শাসন ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা, একটি অর্থনৈতিক ব্যবস্থা, একটি সামাজিক ব্যবস্থার সূচনা করে যান। তো এইভাবে শেরশাহ তবে যদিও শেরশাহ 1945 সালে মারা যান। মারা যাওয়ার পরে শেরশাহর উত্তরাধিকারী যারা ছিলেন, তারা অল্প কিছুদিন, বিশেষ করে তার সন্তান ইসলাম শাহ, তিনি প্রায় 9 বছর শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তিনি মারা যাওয়ার পর তার শেরশাহের বংশধরদের শাসন ক্ষমতা আর দীর্ঘায়িত হয়নি। অবশেষে 1556 খ্রিস্টাব্দে হুমায়ুন আবার ফিরে আসেন ভারতে। শেরশাহর দুর্বল উত্তরাধিকারীদের সময় তিনি ভারত আবার তিনি পশ্চিম দিক থেকে দখল করতে সমগ্র ভারত নিজের অধিকারে নিয়ে যান। এক্ষেত্রে তিনি পারস্য সম্রাট শাহ তাহমাস্পের সাহায্য নেন। উল্লেখ আছে, ইতিহাস উল্লেখ আছে
পারস্য সম্রাট শাহ তাহমাসপকে কাবুল এবং কান্দাহার রাজ্য প্রদানের বিনিময়ে তিনি ভারত জয় করতে, ভারত উদ্ধার করতে সক্ষম হন। শাহ তাহমাস ১০,০০০ বা ২০,০০০ সৈন্য দিয়ে হুমায়ুনকে সহায়তা করেন এবং সেই সৈন্য বাহিনী নিয়েই তিনি, কিন্তু হুমায়ুন যদিও ১৫৫৬ খ্রিস্টাব্দে ভারতে ফিরে আসেন, মুঘল সাম্রাজ্য পুনরুদ্ধার করেন, কিন্তু তিনি এই মুঘল সাম্রাজ্যের আ সম্রাটের পদ তিনি বেশিদিন ভোগ করতে পারেননি। তিনি ওই একই বছরই নিজের পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান। তো এটা আমরা দেখলাম হুমায়ুনের সাম্রাজ্য উদ্ধার, সম্রাট কি বলা যায়, শেরশাহের কাছে তার তার পরাজয়, রাজ্যহারা হওয়া, পারস্য সম্রাটের দরবারে আশ্রয় নেয়া, এগুলা তার ইতিহাসের, এগুলা হুমায়ুনের ইতিহাসের একটি অংশ। আবার শেরশাহের সাম্রাজ্য সৃষ্টি বা সাম্রাজ্য নির্মাণ, অবশেষে গোলাবারুদের বিস্ফোরণে শেরশাহের মৃত্যু, এগুলা। তো এখানে আমরা অতি সংক্ষিপ্ত কিছু কোশ্চেন, সংক্ষিপ্ত কোশ্চেন এবং রচনামূলক কোশ্চেন দেখতে পাচ্ছি। তাই এখানে সকলকে ধন্যবাদ।